আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি। দেখো, ময়মনসিংহ বোর্ড 2024 এই অধ্যায় থেকে 24 সালে তিনটা বোর্ডে প্রশ্ন আসছে, ময়মনসিংহ, বরিশাল আর হচ্ছে ঢাকা বোর্ড। দেখো এখানে যে উদ্দীপক দেওয়া আছে, যদি এই হচ্ছে দর্পণ, যদি বাইরের দিক দিয়ে পাড়া লাগানো থাকতো তাহলে আমি এটা বলতে পারতাম যে এটা হচ্ছে অবতল দর্পণ। আমরা জানি যে দর্পণে যদি ভিতরের দিক দিয়ে প্রলেপ লাগানো থাকে, ভিতরের দিক দিয়ে যদি প্রলেপ লাগানো থাকে তাহলে অবশ্যই এটা উত্তল দর্পণ। হ্যাঁ, এটা হচ্ছে একটা উত্তল দর্পণের চিত্র। উত্তল দর্পণের ক্ষেত্রে একটা বেসিক তোমাদের মাথায় রাখতে হবে, আমি বিষয়টা বলে দিচ্ছি। যেহেতু ভিতরের দিক দিয়ে প্রলেপ লাগানো, বাইরের দিক দিয়ে এসে আলো পড়বে। ভিতরের দিকে প্রলেপ লাগানো থাকলে যেহেতু বাইরের দিক দিয়ে এসে আলো পড়বে, তাহলে অবশ্যই উত্তল। তাহলে উত্তল দর্পণ আমরা কিভাবে চিনবো? যদি ভিতরের দিক দিয়ে প্রলেপ লাগানো থাকে, এই ক্ষেত্রে হবে উত্তল দর্পণ। আর এখানে যেটা মনে রাখতে হবে, যেহেতু এখানে বিবর্তন নির্ণয় করতে বলছে, এই ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, উত্তল দর্পণে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ফোকাস দূরত্ব অলওয়েজ নেগেটিভ হবে। ফোকাস দূরত্ব অলওয়েজ কি হবে? নেগেটিভ। প্লিজ মনে রাখো, যদি উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণে ফোকাস দূরত্ব অলওয়েজ কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে? যদি ফোকাস দূরত্ব নেগেটিভ না ধরো তাহলে কিন্তু তোমার এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করলে কিন্তু হবে না। ঠিক আছে? তো ফোকাস দূরত্ব নেগেটিভ ধরেই করতে হবে। দেখো এখানে কি কি দেওয়া আছে। সি হচ্ছে বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে প্রধান ফোকাস, আর পি হচ্ছে মেরু, আর এবি হচ্ছে লক্ষ্যবস্তু, এম প্রাইম হচ্ছে উত্তল দর্পণ। দেখো একটা মান দেওয়া আছে এখানে, সিপি। সিপির মান কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তোমরা সবাই জানো সি থেকে, দেখো সিপি, সি হচ্ছে বক্রতার কেন্দ্র আর পি হচ্ছে কি? মেরু। বক্রতার কেন্দ্র থেকে, এই যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে? তো একটু মনে রাখো, এই যে যেহেতু সিপির মান দেওয়া, সি মানে বক্রতার কেন্দ্র আর পি হচ্ছে মেরু, বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। তার মানে বক্রতার ব্যাসার্ধের মান কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। আর কার মান দেওয়া আছে দেখো, বি, এখানে পিবির মান দেওয়া আছে। ঠিক আছে? পিবি, পি, এই যে দেখো পি, পি হচ্ছে মেরু, আর পি থেকে বি এইটুকুর মান কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। এবি যেহেতু বস্তু, তার মানে পি হচ্ছে মেরু, দর্পণ থেকে বস্তুর দূরত্ব। পিবি মানে হচ্ছে দর্পণ থেকে কার দূরত্ব? বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। বস্তুর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ। আর বস্তুর দূরত্ব সবসময় মাথায় রাখবা, বস্তুর দূরত্ব অলওয়েজ পজিটিভ। ঠিক আছে? তো যেহেতু সিপি দেওয়া আছে, সিপি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর এর মান দেওয়া আছে। আর যেহেতু পিবি দেওয়া আছে, পি মানে মেরু আর বি হচ্ছে লক্ষ্যবস্তুর পাদবিন্দু, তাহলে যেহেতু এবি হচ্ছে বস্তু, তাহলে পিবি হচ্ছে বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত? 8 সেন্টিমিটার, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ। বস্তুর দূরত্ব ইউ হবে, এবং বস্তুর দূরত্ব ইউ এর মান, এটা মাথায় রেখো, ইউ এর মান অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ হবে। ঠিক আছে? আর ফোকাস দূরত্ব পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। উত্তল দর্পণে অবশ্যই ফোকাস দূরত্ব নেগেটিভ। আচ্ছা, দেখো এখানে তাহলে আমাদের এটা, এই গতে যে প্রশ্নটা আসছে, এটাকে যদি সমাধান করতে চাই, সলিউশন করতে চাই, তাহলে আমার হাতে কি কি আছে দেখ। উদ্দীপক হতে, উদ্দীপকের যে চিত্র আছে, উদ্দীপক হতে আমরা কি পাই? সিপি পাই। সিপি হচ্ছে কি? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এইখানে এইটুকু আমি একটু এদিকে নিয়ে আসি। উদ্দীপক হতে প্রাপ্ত, এখানে আমরা পাইতেছি হচ্ছে আর, বক্রতার ব্যাসার্ধ, এই বক্রতার ব্যাসার্ধ হচ্ছে সিপি, এইটুকুর মান হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে? তো এই যে বক্রতার ব্যাসার্ধ আর এর মান, সিপির মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। যদি আর দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা কি বের করতে পারবো? এফ। কারণ আমরা জানি ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে? সি থেকে পি পর্যন্ত হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর এইটুকু হচ্ছে কি? ফোকাস দূরত্ব, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। এইটুকু হচ্ছে ফোকাস দূরত্ব। তার মানে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। ঠিক আছে? তো ফোকাস দূরত্ব যদি আর জানা থাকে, বক্রতার ব্যাসার্ধ জানা থাকে, তাহলে অবশ্যই আমরা কি বের করতে পারবো? বক্রতার ব্যাসার্ধ জানা থাকলে ফোকাস দূরত্ব বের করতে পারবো। ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের কি? অর্ধেক। হ্যাঁ, এখন এই যে আর, আর এর মান কত? 12, নিচে কত? 2, সাথে সেন্টিমিটার লিখে দিতে পারো। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করতে হবে, যে
আর এর মান 12 বসায় দিছো, কিন্তু আর এইখানে কি বের করতেছে? এফ। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। কিন্তু আমি বলছি এফ যেটা ফোকাস দূরত্ব, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হয়? নেগেটিভ হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ। তাহলে এইখানে অবশ্যই মাইনাস দিতে হবে, না হলে কিন্তু হবে না। আবার বলতেছি, উত্তল দর্পণের ক্ষেত্রে এফ এর মান যখন বের করবা অবশ্যই নেগেটিভ দিতে হবে, মাইনাস দিতে হবে। এই জন্য দেখো এফ এর মান বের করার জন্য, হ্যাঁ 12 এর আগে কি দিয়ে দিছি? মাইনাস। এখন এটা কি হবে? মাইনাস 12 কে 6 দিয়ে কাটলে কত হবে? 6 সেন্টিমিটার। ঠিক আছে, এফ এর মান অলরেডি বের হয়ে গেছে 6 সেন্টিমিটার। অবশ্যই মাইনাস দিতে হবে। হ্যাঁ, ফোকাল উত্তল দর্পণের ক্ষেত্রে এফ এর মান নেগেটিভ হয়। আর কি আছে দেখো, পিবি দেওয়া আছে, বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব যেটুকু দেওয়া আছে, বস্তুর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ। ইউ দেওয়া আছে, রাইট? ইউ এখানে কি লেখা আছে? পিবি। পিবি ইকুয়াল কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কি বের করতে বলছে দেখো, এটা হচ্ছে উদ্দীপক। দেখো এখানে কি বের করতে বলছে, যে এ বি এর বিবর্ধন নির্ণয় করো। ঠিক আছে, বিবর্ধন। বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এটার ইংলিশ হচ্ছে ম্যাগনিফিকেশন। বিবর্ধন, বিবর্ধন বের করতে বলছে। ঠিক আছে, তো আমাদের এখানে কি বের করতে হবে? এম। এমটা বের করতে হবে। আচ্ছা, আমি এখন এম যদি বের করতে হয়, আমাদের বের করার জন্য আমাদের হাতে আসলে কি কি সূত্র আছে একটু চিন্তা করতে হবে। এম বের করার জন্য একটা সূত্র হচ্ছে এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ, আর একটা সূত্র হচ্ছে এম ইকুয়াল এল প্রাইম বাই এল, বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এখানে তো বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য কোনো কিছুই নেই। এই ক্ষেত্রে যদি আমরা দেখো, যেহেতু আমরা এমটা বের করব, একটু বোঝার চেষ্টা করো আমাদের কি বের করা লাগবে। আমি যেটা বের করতে হবে আগে এইটা একটু দেখে নিই। দেখো এম বের করতে হবে, এম হচ্ছে বিবর্ধন। বিবর্ধন বের করার জন্য আমাদের হাতে যে সূত্রটা আছে আমরা জানি এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। ঠিক আছে, বিবর্ধন বের করার জন্য যে সূত্র আছে এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। আরেকটা সূত্র আছে এম ইকুয়াল বিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য, এল প্রাইম বাই এল। হ্যাঁ, এটা দিয়ে করা যাবে না, কারণ এল প্রাইম বাই এল, বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য কোনোটাই কিন্তু এখানে নাই। ঠিক আছে, তো এখানে আমরা যে কাজটা করব এই সূত্র দিয়েই করব বিবর্ধন। এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। দেখো এম এর মান বের করার জন্য এখানে মাইনাস তো থাকবে, বি বাই ইউ, বি এবং ইউ এর মান লাগবে। বি এর মান আছে দেখো, বি এর মান কিন্তু নাই, কিন্তু এখানে কার মান আছে দেখো, অবশ্যই এখানে ইউ এর মান আছে না? ইউ এর মান দেখো, ইউ এর মান কত আছে? 8। ইউ এর মান আছে 8, তো এখানে কার মান নাই? বি। দেখো আসলে এইটুকু করার পর এইটুকু করবে না, আমি জাস্ট আসলে তুমি কিভাবে চিন্তা করবা ফিজিক্সের অঙ্কগুলি, আসলে একটা অঙ্ক শুরু করলেই হবে না, জাস্ট আমি আসলে কোথায় গিয়ে শেষ করবো, আসলে আমার কার মানটা বের করার দরকার, আমি ওইভাবে চিন্তা করতেছি, যেটা করলে তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তো এম বের করতে বলছে। এখন এম এই সূত্র দিয়ে বের করবা, এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। ইউ এর মান তোমার জানা, কিন্তু কার মান জানা নাই? বি। বি মানে কি? ইউ মানে তো বস্তুর দূরত্ব, বি মানে কি? বি মানে হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব। এখন বিম্বের দূরত্ব বের করতে হবে। হ্যাঁ, বিম্বের দূরত্ব বের করার জন্য আমাদের হাতে একটা সূত্র আছে, আমরা সবাই জানি 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইকুয়াল হচ্ছে কি? 1 বাই এফ। এই সূত্র দিয়ে আমরা করি। দেখো তোমার হাতে ইউ, তার মানে ইউ জানা ছিল, এম বের করার জন্য বি লাগবে। বি মানে দর্পণ থেকে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব জানা নাই, এই সূত্র দিয়ে বি বের করবে, কারণ তোমার হাতে ইউ এবং এফ, ইউ এফ জানা আছে। ঠিক আছে, তো যেহেতু আমাকে এখানে কি বের করতে হবে? বি বের করতে হবে, তাহলে 1 বাই বি বামে থাকবে, 1 বাই এফ, জাস্ট 1 বাই ইউ বামে প্লাস, ডানে গেলে কি হবে? মাইনাস। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যেটা করব, এদিকে কি থাকবে? 1 বাই বি, 1 বাই জাস্ট এফ এর মানটা বসায় দিবা। এফ এর মান কত? -6। এফ এর মান হচ্ছে -6 মাইনাস 1 বাই ইউ। ইউ এর মান কি আছে দেখো, ইউ এর মান হচ্ছে 8, 8 আছে, রাইট? তো এইখানে 1 বাই বি ইকুয়াল, এই মাইনাসটা আগে লিখতে পারো, -1/6 -1/8। হ্যাঁ অবশ্যই এই মাইনাসটা আগে লিখতে পারো, কারণ এখানে তো প্লাস আছে, প্লাসে মাইনাসে কি? মাইনাস। মাইনাসটা নিচে লিখলে যে কথা, সাথে হ্যাঁ এখানে লিখলে একই কথা। ঠিক আছে, তো যেটা করবে বি ইকুয়াল, এইখানে আমাদের লসাগুর কাজটা করতে হবে। দেখো 6 এবং 8, এটা লসাগু কত? 6 8 এর লসাগু হবে 24, কারণ 24 এর মধ্যে 6 4 বার, 24 এর মধ্যে 8 কয়বার? 3 বার। ঠিক আছে, 6 8 এর লসাগু 24, 24 এর মধ্যে 6 কতবার? 4 বার। 4 হ্যাঁ 24 এর মধ্যে 6 4 বার, 4 একে 4, আগে অবশ্যই কি হবে? মাইনাস। আবার 24 এর মধ্যে দেখো এখানে তো মাইনাস থাকবে, 24 এর মধ্যে 8 কতবার? 3 বার, 24 এর মধ্যে 8 3 বার হলে 3 একে 3। তো দেখো এখানে কি থাকতেছে? 1 বাই বি
ইকুয়াল -4 আর -3 এ কত -7 আর নিচে কি 24। ঠিক আছে, তো একটা কাজ করা যায়, জাস্ট এটাকে আমরা উল্টায় দিতে পারি, যেহেতু আমার শুধু বি এর মান প্রয়োজন, রাইট? যেহেতু শুধু বিটা বের করতে হবে, তাহলে বি ইকুয়াল যদি উল্টিয়ে দেই, বি উপরে যাবে 1 নিচে, নিচে তো আর লিখতে হয় না, এখানে কি উপরে যাবে 24 যাবে উপরে আর নিচে যাবে 7 আর মাইনাসটা আগে লিখে দিতে পারো। ঠিক আছে, তো এই জাস্ট উল্টায় দিছি, বি উপরে 1 নিচে লিখতে হয় না, 24 উপরে হ্যাঁ 7টা নিচে চলে গেছে আর মাইনাসটা আগে লিখে দিছি। এই হচ্ছে একটা বি এর মান, আমরা কিন্তু পেয়ে গেছি, রাইট? বি এর একটা মান আমরা পেয়ে গেছি। তো বি এর এই মানটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। হ্যাঁ, দেখো যদি আমরা এখানে বসিয়ে দেই বি এর মানটা, দেখো বি এর মান কি পাইছো -24/7, বি এর মান পাইছি -24/7, রাইট? তো এখানে জাস্ট কি হবে দেখো, এই যে এই মাইনাস এবং মাইনাস কিন্তু কাটা যাবে, যদি মাইনাস মাইনাস আমরা, হ্যাঁ দেখো এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, কি মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো এখানে যদি প্লাস হয়ে যায় তো কি থাকবে একটু দেখো, উপরে কি আছে 24/7, মাইনাসে মাইনাসে প্লাস 24/7, আর এই যে ভাগ, ভাগ থাকলে কি হয় গুণ, জাস্ট উল্টে যাবে, এখানে নিচে কি আছে 1, 1টা উপরে, 8টা কোথায় যাবে নিচে। কি বুঝতে পারছো কিনা? মাইনাসে মাইনাসে প্লাস 24/7, ভাগ থাকলে গুণ হয়, গুণ হলে জাস্ট উল্টে যাবে। ঠিক আছে, তো উল্টায় দিলে 1 উপরে 8টা নিচে লিখে দিব। হ্যাঁ, এখন যেটা করব, জাস্ট দেখো কাটা যায় কিন্তু, আমরা 8 কে কাট, হ্যাঁ 24 কে কাটতে পারি, 24 এর মধ্যে 8 কতবার, 8 যাবে 3 বার। তো এইখানে কি থাকবে, যদি কেটে দিই তাহলে উপরে থাকবে কিন্তু, হ্যাঁ 3 একে 3 আর নিচে কি থাকবে 7। এটাই হচ্ছে তোমার বিবর্তন। ঠিক আছে, এটা বের করতে বলছিল, খুব কঠিন যে তা না, কিন্তু চিন্তা করতে হবে। তার মানে আগে এইটুকু করবা, এইটুকু করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এফ এর মানটা মাইনাস। কেন মাইনাস? কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, এফ এর মান মাইনাস। ঠিক আছে, তো এম বের করতে বলছি, এম বের করার জন্য -b/u, ইউ তোমার জানা আছে, বি জানা নাই, এই সূত্র দিয়ে আবার বিটা বের করবো। ঠিক আছে, তো এই যে ময়মনসিংহে যে প্রশ্নটা আসছে, আসলে সবসময় ময়মনসিংহ বোর্ডে কিউট প্রশ্ন করে, খুব কিউট একটা প্রশ্ন। হ্যাঁ, সায়েন্সের প্রশ্নগুলি এমনই হওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো এর পরের যে এটা আছে সৃজনশীলের, কি বলছে দেখো, এই আগের চিত্র উদ্দীপক আগেরটাই, কি বলছে দেখো, দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মি চিত্র এঁকে, হ্যাঁ তাহলে এই যে দর্পণ, আমি প্রথমে বলছি যে দর্পণটা এখানে, এখানে কি দর্পণ আছে বলো, উত্তল দর্পণ। কি দর্পণ? উত্তল দর্পণ। এই যে উত্তল দর্পণ, এই কি বলছে, দর্পণটিতে গঠিত বিম্বের, উত্তল দর্পণে যদি আমি বিম্ব, হ্যাঁ লেখো রশ্মি চিত্র আঁকি, তোমরা জানো কিনা অবশ্যই আশা করি এই জিনিসটা তোমাদের জানা আছে, উত্তল দর্পণে বস্তুর চেয়ে প্রতিবিম্বটা ছোট হয়, মানে বিম্ব কর্বিত হয়। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে যে কি বলছে, দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মি চিত্র এঁকে তার নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে। হ্যাঁ, উত্তল দর্পণে তোমাদের যে মেন বইটা আছে, উত্তল দর্পণের ব্যবহারে এই অংশটুকু লেখা আছে। হ্যাঁ, তাহলে দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মি চিত্র, তুমি উত্তল দর্পণের একটা রশ্মি চিত্র এঁকে এঁকে তার নিরাপদ ড্রাইভিং এর জন্য কি ভূমিকা রাখে, হ্যাঁ এটা আসলে বিশ্লেষণ করার জন্য বলছে। ঠিক আছে, তো অবশ্যই উত্তল দর্পণে কি হয়, বস্তুর চেয়ে বিম্ব ছোট হয়, আর বস্তুর চেয়ে যেহেতু বিম্ব ছোট হয়, তাহলে এই জন্য যানবাহনের যে ব্যাক মিরর আছে ওইটাতে উত্তল দর্পণ ইউজ করা হয়। কেন ইউজ করা হয় আমি চিত্রটা এঁকে দিব, জাস্ট বলতেছি যে উত্তল দর্পণ গাড়ির, হ্যাঁ গাড়ির নিরাপদ ড্রাইভিং এর জন্য খুবই প্রয়োজন, কারণ যানবাহনের যে ব্যাক মিরর আছে ওইটাতে তোমার পিছনের যে গাড়িগুলি আছে, কারণ পিছনের গাড়িগুলি, পিছনে দেখা গেছে অনেকগুলি গাড়ি থাকতে পারে, বা হ্যাঁ তো ওই ক্ষেত্রে কি হয়, যেহেতু উত্তল দর্পণে বস্তুর চেয়ে বিম্ব ছোট হয়, মানে অনেকগুলি দেখা গেছে বস্তুর চেয়ে যেহেতু বিম্ব ছোট হয়, আরেকটা জিনিস মনে রাখবা, উত্তল দর্পণে 3টা জিনিস হয়। এক নম্বর হচ্ছে এখানে মনে রাখবা, উত্তল দর্পণে আহ সোজা বিম্ব হয়। কি বিম্ব হয়? সোজা। তাহলে এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে মনে রাখতে হবে বিম্ব সোজা হয়, বিম্ব হ্যাঁ কর্বিত হয়। তার মানে তোমার যানবাহনের ব্যাক মিররে যদি উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে দেখা গেছে যে পিছনের গাড়িগুলিকে ছোট ছোট করে অনেকগুলি, হ্যাঁ অনেকটা জায়গা তোমার দেখা সম্ভব। কিন্তু যদি বস্তু চেয়ে বিম্ব বড় হয়ে যেত, এই ক্ষেত্রে কি হতো যে একটা গাড়ি পিছনে দেখা যেত বড় করে, কিন্তু পিছনে আর গাড়ি দেখানো সম্ভব হইতো না। এই ক্ষেত্রে উত্তল লেন্সের যে, সরি উত্তল দর্পণের যে এটা থাকবে গাড়িতে, উত্তল দর্পণ ব্যবহার করলে কি হবে যে পিছনের যে অনেকগুলি গাড়ি আছে সবগুলি গাড়িকে সোজা এবং ছোট আকারে কর্বিত, যেহেতু কর্বিত বিম্ব হয় ছোট আকারে দেখা যাবে, এই জন্য সাধারণত উত্তল দর্পণ হ্যাঁ গাড়িতে ব্যবহার করা হয়।
তো আমি চিত্র এঁকে এটাকে ক্লিয়ার করে দিতেছি। দেখো তোমরা যেটা করবে, আগে একটা প্রধান অক্ষ এঁকে নেবে, ঠিক আছে? একটা প্রধান অক্ষ চিন্তা করো। আচ্ছা, এখন তোমাদের যে অবশ্যই এটা কম্পাস ব্যবহার করা উচিত। হ্যাঁ, দেখ এইখানে যেটা করবা তুমি জাস্ট এইটা চিত্র, হ্যাঁ এইভাবেই দিতে হবে এমন না, তুমি ইচ্ছা করলে এইভাবেও দিতে পারো, একই কথা, ভিতর দিক দিয়ে প্রলেপ দিয়ে দিবা, ঠিক আছে? তো আমি এই দিক দিয়ে নিতেছি, দেখো, বা এই দিক দিয়ে তুমি ইচ্ছা করলে এখানে যেভাবে আছে ওইভাবে আঁকানো যাবে, একটু উল্টা হবে আর কি, এটা আমার জন্য এইভাবে করতে সহজ। দেখো এইটাকে আমি যদি বক্রতার কেন্দ্র চিন্তা করি, হ্যাঁ কাটা কম্পাসে এই বিন্দুটা যেটা থাকবে সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র এইটা হবে বক্রতার কেন্দ্র সি। বক্রতার কেন্দ্র দেখে জাস্ট তোমার, হ্যাঁ আনুমানিক একটা মাপ নিয়ে জাস্ট এইখানে একটা দর্পণ আঁকায় দিবা, উত্তল দর্পণ। কি দর্পণ? এখানে জাস্ট একটা উত্তল দর্পণ আঁকায় দিবা, এই যে একটা দর্পণ আঁকায় দিলাম, ঠিক আছে? এখন যে কাজটা করবা, যেহেতু দর্পণটা কি উত্তল দর্পণ, এটা ভিতরের দিক দিয়ে পাড়া লাগানো থাকবে, ঠিক আছে? এই যে ভিতরের দিকে পাড়া লাগানো থাকবে, ভিতরের দিক দিয়ে, ঠিক আছে? এইটা হচ্ছে মেরু। আর এটা অবশ্যই তোমাদের জানা আছে যে বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যে যে পয়েন্টটা থাকে সেটাকে আমরা বলি প্রধান ফোকাস, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো এটা হচ্ছে এই বক্র অংশের কেন্দ্র, মানে বক্রতার কেন্দ্র, আর এইটা হচ্ছে মেরু। আর বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যে থাকে হচ্ছে প্রধান ফোকাস, ঠিক আছে? এফ। এটা অবশ্যই মধ্যে দিতে হবে। হ্যাঁ, যদি টোটালটা যদি অবশ্যই তোমাদের স্কেল দিয়ে মেপে করলে তখন আর মধ্যবিন্দু বের করতে সমস্যা হবে না, আর না হলে তো আবার জ্যামিতিক উপায়ে করতে হবে। দেখেছি বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকায় মধ্যবিন্দু, এত কিছুতে যাওয়ার প্রয়োজন নাই। আমি মনে করি যে সি এবং পি এটা মেপে করলে কি হবে, মধ্যে তুমি সহজে এফ দিতে পারবা। হ্যাঁ, পেন্সিলে তুমি মনে করো 4 যদি নাও তাহলে মধ্যে হবে 2। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এই যে সিপি নিলাস, তাহলে এই টোটালটা হচ্ছে একটা প্রধান অক্ষ, এখানে জাস্ট একটা দর্পণ আঁকাইলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি দর্পণ? উত্তল দর্পণ। হ্যাঁ, তোমার প্রশ্ন তো এইভাবে আছে, একই কথা, এইভাবে আঁকাইতে পারবা, ভিতরের দিক দিয়ে প্রলেপ। আচ্ছা, এখন উত্তল দর্পণে এদিক দিয়ে যেহেতু প্রলেপ লাগানো আছে, এইদিকে বস্তু রাখা যাবে না, বস্তু রাখতে হবে যে দিক দিয়ে প্রলেপ লাগানো নাই, হ্যাঁ পাড়া লাগানো নাই, এইদিকে বস্তু রাখতে হবে। তো যে কোনো একটা পজিশন, উত্তল দর্পণের জন্য আসলে নির্দিষ্ট কোনো পজিশন নাই, অবতল দর্পণ হইলে 6টা পজিশন ছিল, রুল অফ 6। কিন্তু এইখানে যেটা হয় 6টা নিয়মে আঁকানো যাইতো, উত্তল দর্পণের জন্য একটা চিত্রই, তুমি জাস্ট একটা যে কোনো একটা জায়গায় একটা বস্তু চিন্তা করলা, এইটা মনে করো এইখানে আমি একটা বস্তু চিন্তা করলাম, ঠিক আছে? এই হচ্ছে একটা বস্তু, দেখো এবি হচ্ছে বস্তু, মনে করো বস্তুটা হচ্ছে এবি। উত্তল দর্পণের রশ্মি চিত্র আঁকার যে নিয়ম, তোমার প্রথম প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, ঠিক আছে? তাহলে এই যে লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটা এইখানে এসে পড়বে, একটু ভালো করে বোঝো, আমি যদি অন্য একটা কালার নেই, দেখো এই যে প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়বে, এটা অবশ্যই দেখো লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু হচ্ছে এ থেকে একটি আলোক রশ্মি, এদিক দিয়ে কিন্তু বস্তু রাখা যাবে না, কারণ ভিতরের দিকে প্রলেপ লাগানো আছে। হ্যাঁ, তার মানে যে দিকে প্রলেপ লাগানো না ওই দিকে বস্তু রাখতে হবে যেহেতু। আর যদি অবতল হইতো তাহলে বাইরের দিক দিয়ে কি লাগানো থাকতো, হ্যাঁ প্রলেপটা লাগানো থাকতো। যেহেতু বস্তু দর্পণের এদিক দিয়ে রাখা যাবে না, এদিক দিয়ে আলো হ্যাঁ পড়বে না, ওই দিকে রাখতে হবে, যেদিকে প্রলেপ লাগানো নাই এদিকে রাখতে হবে। হ্যাঁ, তাহলে যেহেতু এবি হচ্ছে, এখানে এবি হচ্ছে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু কি এ, লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু হচ্ছে এর থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এভাবে বলতে পারো, মনে করো এই হচ্ছে, মনে করো এইভাবে চিন্তা করতে পারি আমরা, এম এম প্রাইম হচ্ছে একটা উত্তল দর্পণ, এইখানে এ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, মনে করো এইখানে এন বিন্দুতে আপতিত হয়। কোন বিন্দুতে? এন বিন্দুতে। আবার বলতেছি, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে এ এন পথে দর্পণের এন বিন্দুতে আপতিত হয়। আপতিত হয়ে, হ্যাঁ তখন এইখান প্রধান ফোকাস থেকে এই পর্যন্ত ডট দিবা, ঠিক আছে? প্রধান ফোকাস থেকে এই পর্যন্ত ডট দেওয়ার পরে এইখান থেকে আবার এইভাবে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমি কি করব, যে লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এ এন পথে দর্পণের কোন বিন্দুতে আপতিত হয়েছে বলো? এন বিন্দুতে আপতিত হয়ে
কোথায় দিয়ে? প্রধান ফোকাস। এফ হচ্ছে প্রধান ফোকাস, কারণ এইখানে যদি কোনো ব্যক্তি যদি দেখে, এখানে যদি কোনো চোখ থাকে, সে দেখবে আলোটা কোথায় থেকে গেছে? এফ থেকে, প্রধান ফোকাস থেকে। কিন্তু সত্যিকার আলোটা কোথায় থেকে গেছে? এ থেকে, রাইট? তো এইখানে যেটা করবা তোমরা, প্রধান অক্ষের সমান্তরাল এই পর্যন্ত এ এন পথে এন বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে, তার মানে কি প্রধান ফোকাস থেকে এন পর্যন্ত ডট, তারপরে হ্যাঁ ডট দিতে হবে না, তার মানে এ এন পথে আপতিত হয়ে পরে কোথায় দিয়ে? প্রধান ফোকাস দিয়ে এন থেকে আমি ধরে নিলাম ই পথে কি হয়? প্রতিফলিত হয়। ঠিক আছে? যেহেতু উত্তল দর্পণ, এটা সবসময় মাথায় রাখতে হবে, উত্তল দর্পণে কখনো বাস্তব বিম্ব হয় না। উত্তল দর্পণে কি বিম্ব হয়? অবাস্তব বিম্ব। আর অবাস্তব বিম্ব সবসময় কি হয়? সোজা হয়। অবাস্তব বিম্ব আর অবাস্তব বিম্ব সবসময় সোজা হয়। ঠিক আছে? তো বর্ণনায় অবশ্যই দিবা, বর্ণনায় কি লিখবা? এম এম প্রাইম হচ্ছে একটি উত্তল দর্পণ, দর্পণের সামনে এবি একটি লক্ষ্যবস্তু বা এবি একটি বিস্তৃত লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু কি হতে? এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এ এন পথে দর্পণের কোন বিন্দুতে? এন বিন্দুতে আপতিত হয়ে কোথায় দিয়ে বলো? প্রধান ফোকাস দিয়ে এন ই পথে, হ্যাঁ অবশ্যই এরো চিহ্ন দিতে হবে, প্রধান ফোকাস দিয়ে এন ই পথে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। এরো দিতে হবে, এইদিকে আপতিত হয়েছে, এন ই পথে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আবার এ বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি, তোমরা যেটা করবা, স্কেল ধরে সি থেকে বক্রতার কেন্দ্র থেকে এ পর্যন্ত, বস্তুর শীর্ষবিন্দু পর্যন্ত, বক্রতার কেন্দ্র থেকে কি পর্যন্ত? শীর্ষবিন্দু পর্যন্ত। হ্যাঁ, একবার এই যে বক্রতার কেন্দ্র থেকে বস্তুর শীর্ষবিন্দু পর্যন্ত আমি এইভাবে নিলাম, কিন্তু কতটুকু ডট দিব? আমি টোটালটাই ডট দিছি, কিন্তু এটা হচ্ছে কাল্পনিক। জাস্ট বক্রতার কেন্দ্র থেকে এই পর্যন্ত হবে ডট, আর এই যে এইটুকু, হ্যাঁ তাহলে এইখানে জাস্ট আমি একটা কাজ করি, এন থাকে একটু উপরে দিয়ে দেই, এইটা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, তুমি একটা স্কেল নিয়ে বক্রতার কেন্দ্র থেকে কি পর্যন্ত মিলাইবা? বস্তুর শীর্ষবিন্দু পর্যন্ত মিলিয়ে এই পর্যন্ত হচ্ছে ডট, তার মানে কি অপর একটি আলোক রশ্মি এ বিন্দু থেকে কি বরাবর? বক্রতার কেন্দ্র বরাবর এ এন প্রাইম পথে আপতিত হয়ে, হ্যাঁ অথবা তুমি অন্য কিছু নিতে পারো, এন প্রাইমই নাও, সমস্যা নেই। আবার লিখবা এ বিন্দু হতে অপর একটি আলোক রশ্মি, এ বিন্দু হতে অপর একটি আলোক রশ্মি, একটু মুছে দিচ্ছি, এদিকে দেখো, এ বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি কি বরাবর? বক্রতার কেন্দ্র বরাবর এ এন প্রাইম পথে এন প্রাইম বিন্দুতে আপতিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবরই পুনরায় এন প্রাইম এ পথে কি হয়? প্রতিফলিত হয়। আবার বলতেছি, এ বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি কি বরাবর? বক্রতার কেন্দ্র বরাবর এ এন প্রাইম পথে দর্পণের এন প্রাইম বিন্দুতে আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবর এন প্রাইম এ পথে কি হয়? প্রতিফলিত। তার মানে একবার বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবরই কি হয় বলো? প্রতিফলিত হয়। দেখো, প্রতিফলিত রশ্মিদ্বয় কিন্তু এইখানে মিলে গেছে কাল্পনিকভাবে, এইখানে দেখো, এইটা দেখো এখানে মিলে গেছে কিন্তু। তাহলে এখানে যেটা করতে পারো, এইখানে বিম্বটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো এটা যদি এ হয় তাহলে এটাকে আমি চিন্তা করতে পারবো এ প্রাইম, এটা যদি বি হয় তাহলে এটাকে আমি চিন্তা করতে পারবো বি প্রাইম। দেখো, এটা হচ্ছে লক্ষ্যবস্তু বস্তু, আর এ প্রাইম বি প্রাইম হচ্ছে বিম্ব। দেখো এখানে কিন্তু মিলছে কাল্পনিক ভাবে, যদিও ওইখানে বাস্তব বিম্ব না, অবাস্তব বিম্ব। তাহলে এখানে আমি জাস্ট আরেকবার বর্ণনাটা বলে দিচ্ছি, কি দিবা, যেহেতু প্রশ্ন চিত্র একে ব্যাখ্যা করতে হবে। লিখবা যে এম এম প্রাইম হচ্ছে, মনে করি এম এম প্রাইম একটি উত্তল দর্পণ, দর্পণের সামনে এ বি হচ্ছে একটি বিস্তৃত লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে কোন পথে? এ এন পথে দর্পণের এন বিন্দুতে আপতিত হয়ে কোথায় দিয়ে বলো? প্রধান ফোকাস দিয়ে এন ই পথে প্রতিফলিত হয়। ঠিক আছে? তারপরে আবার লিখবা, আবার এ বিন্দু হতে অপর একটি আলোক রশ্মি কি বরাবর? দেখো, বক্রতার কেন্দ্র বরাবর এ এন প্রাইম পথে দর্পণের এন প্রাইম বিন্দুতে আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবর এন প্রাইম এ পথে কি হয়? প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিদ্বয় কোথায় মিলিত হয়েছে? এফ, প্রতিফলিত রশ্মিদ্বয় এফ প্রাইম বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। সুতরাং এফ প্রাইম বি প্রাইম হলো এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। দেখো, বস্তুর চেয়ে বিম্ব কি হয়েছে বলো? কর্বিত, ছোট হয়েছে। এই জন্যই গাড়ি ড্রাইভাররা, হ্যাঁ, নিরাপদ ড্রাইভিং এর জন্য যানবাহনের ব্যাক মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কারণ কি? উত্তল দর্পণে বস্তুর চেয়ে পিছনে যে বাসা থাকবে বা যে গাড়িটা থাকবে তার চেয়ে ছোট করে এই আয়নাতে দেখা সম্ভব। তার মানে বস্তুর চেয়ে বিম্ব কি হবে? ছোট। লাস্টে লিখে দিবা যে উত্তল দর্পণে কি হয়?
সোজা এবং কর্বিত বিম্ব হয়। উত্তল দর্পণে সোজা যানবাহনের মিরর, হ্যাঁ যানবাহনের ব্যাক মিরর হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এই কারণে, কারণ বস্তুর চেয়ে বিম্ব কি হয়, ছোট হয়। অর্থাৎ যানবাহনের ব্যাক মিরর হিসাবে যদি উত্তল দর্পণ ব্যবহার করা হয় সেক্ষেত্রে পিছনে যে যানবাহনগুলি থাকবে এগুলিকে সোজা এবং কর্বিত করে, মানে ছোট করে, পিছনে অনেকটা জায়গা ছোট করে দেখা সম্ভব। হ্যাঁ, তাহলে কি হবে, দেখা গেছে ড্রাইভার সহজে হ্যাঁ নিরাপদভাবে গাড়িটা ড্রাইভিং করতে পারবে, এই আর কি। তো এখানে একটা জিনিস তোমরা দেখো, উত্তল দর্পণে যেহেতু আসছে, উত্তল দর্পণে যদি বর্ণনাটা দিতে হয়, যে আসলে স্পেসিফিক যদি নির্দিষ্ট কিছু কথা লিখতে হয়, যে উত্তল দর্পণে দেখো বিম্বের অবস্থানটা কোথায়, এফ এবং পি এর মাঝে, এফ এবং পি এর মাঝে বিম্বের অবস্থান। আর বস্তু হচ্ছে বিম্ব কিন্তু ছোট, ছোট থাকলে আমরা ফিজিক্সের ভাষায় কি লিখবো, কর্বিত। আর আরেকটা জিনিস তোমাদের লিখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু বাস্তব বিম্ব হয় না, এটা কাল্পনিক। হ্যাঁ, সত্যিকার অর্থে মিলিত হয় নাই, অবাস্তব। আর অবাস্তব বিম্ব সবসময় কি হয়, সোজা হয়। এটা অবাস্তব বা অসৎ বলতে পারো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো ময়মনসিংহ বোর্ডের যে সৃজনশীলটা আসছে খুবই মানসম্মত একটা প্রশ্ন। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন যদি তোমরা সলভ করতে পারো তাহলে অন্যান্য বোর্ডগুলি আরো সহজে সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।